হাই, সব কোথায় গেলে? সব জয়েন করো, আমি এসে পড়েছি তোমাদেরকে গল্প শোনানোর জন্যে। সব কোথায়? সব চটপট জয়েন করো তো। আমি তো এসে গেছি, এবার তোমরা সব চটপট চলে এসো। সব কেমন আছো একটু চটপট এসে জানাও আমাকে। আশা করি সব খুব ভালো আছো। রীতা ঘোষ ওয়াচিং, রামরতন মুখার্জি ওয়াচিং, অঙ্কিতা দাস ওয়াচিং। চলো সবাই ওয়াচিং হয়ে গেছে, 4 জন ওয়াচিং। একটু জাস্ট কনফার্মেশন দাও সব শোনা যাচ্ছে কিনা। সব ক্লিয়ার আছে কিনা একটুখানি তোমরা বলো তো, অডিও ভিডিও দুটোই। রীতা ঘোষ বলছে হাই গুড ইভিনিং। হাই, অর্ক গুড ইভিনিং। সেন বলছে চলে এসেছি, ফার্স্ট হলাম না। থ্যাংক ফার্স্ট ইউ। হওনি, রীতা আন্টি ফার্স্ট হয়ে গেছে। থ্যাংক ইউ আসবার জন্যে। অর্ক ঘোষ অর্ক সেন বলছে না, সাউন্ড কি সাউন্ড আসছে না? সাউন্ড কি ঠিক নেই? একটু জানাও তো সাউন্ড সব ঠিক আছে কিনা। শোনা যাচ্ছে কিনা একটু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ তোমরা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ শোনা যাচ্ছে। রীতা ঘোষ বলছে অল ক্লিয়ার। মিঠু লস্কর বলছে গুড ইভিনিং। একটু কনফার্ম করো না প্লিজ যে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা যারা দেখছো। ও সাউন্ড না, সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড সেকেন্ড, হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছি। আমি এখানে ঠিকভাবে দেখতে হ্যাঁ হ্যাঁ পাইনি। হ্যাঁ। মিঠু লস্কর বলছে যে না, ক্লিয়ার, অল ক্লিয়ার। চলো 10 জন হয়ে গেছে, ঠিক স্টার্ট আছে, করো। 10 জন যখন হয়ে গেছে, তো যেহেতু আমি একটু লেট করেই বসি তোমরা সবই জানো। আর আজকে সত্যি আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তবে তোমরা আশা করি খুব 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 ভালো আছো, কারণ তোমরা যেভাবে সাড়া দিয়েছো এই প্রোগ্রামটা দেখার জন্যে, তাতে আমি বুঝতে পেরেছি যে তোমরা কতটা আমাকে ভালোবাসো। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, যেহেতু আমার বলছি যে শরীরটা একটুখানি একটু খারাপ আছে। তো আমি শুরু করছি। আমার দেখো, আমার না তোমার ৮ তারিখে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। তো আমাকে যখন শ্রেয়া ৮ তারিখে বলল যে এরকম প্রোগ্রাম আছে, তো যেহেতু ৯ তারিখে আমার একটা কালী পুজো ছিল। হ্যাঁ, তোমার কালী পুজো? আমার নয়, একটা ইনভিটেশন। কালী একটা নিমন্ত্রণ ছিল। তো সেটা ছিল হচ্ছে ৯ তারিখ। তো ৯ তারিখে আমি ওখানে চলে যাব বলে আমি শ্রেয়াকে বললাম যে আমি আজকে আর প্রোগ্রামটা করছি না, তো আমি ৯ তারিখের পরে তুমি আমাকে ডেট দাও। তো যাই হোক, তোমরা সবাই জানো আমি বলেওছি যে আমি ৯ তারিখ শুক্রবার কাছড়াপাড়াতে একটা কালী পুজোর প্রোগ্রামে গিয়েছিলাম। তো আমরা ওই প্রোগ্রামটাতে গত বছরও গিয়েছিলাম। তো যখন গত বছর আমরা ওই প্রোগ্রামটাতে যাই, তো সেদিনও আমরা ২ দিনই ওখানে ছিলাম, কেন আমাদের ২ দিন করেই ওরা রেখে দেয়। মানে ওই আমি যাদের বাড়ি গেছি তার নাম হচ্ছে মুনিয়া, তার বোন হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড, হ্যাঁ, কলেজের। তো সেই জন্যে ওর বাড়ির নিমন্ত্রণ, যে কোনো নিমন্ত্রণে আমরা যাই। তো যেহেতু আমি মুনিয়ার বাড়িতে গেছি, তো মুনিয়ার বাপের বাড়ির লোকও এসেছে, আমরাও এসেছি, বান্ধবীরা, বন্ধু বান্ধব সবাই এসেছে। তো গত বছর যখন আমরা গিয়েছিলাম, তো তখন আমি ফটো পাঠিয়েছি, তোমরা ফটো দেখেছো, অনেকে তোমরা চিনতে পেরেছো। তো যেহেতু এটা গভর্নমেন্ট প্রপার্টি, তো আমার ঠিক না, আমি নামটা আমি নিচ্ছি না, কিন্তু তোমরা নাম উল্লেখ করেছো ওখানে, আমি দেখেছি। তো হ্যাঁ, ঠিক তোমরা যেটা ধরেছো ঠিক সেই জায়গাটার কথাই বলছি, সেই বাড়িটার কথাই বলছি। তো যাই হোক, ওই বাড়িটাতে আমরা গত বছরও না ঘুরতে গিয়েছিলাম। তো সেবারে আমরা ভেতরে ঢুকিনি, যাদের সাথে গিয়েছিলাম ওই মুনিয়ার শ্বশুরবাড়ির লোকজন, বেশ কিছু ছেলে, আমরা অনেকে মিলে সেবারও আমরা ১০-১২ জন পুজোর পরের দিন ঘুরতে বেরানোর মতন, ওখানকার না খুব সুন্দর, দারুণ, ওই ব্যারাকের ভেতরটা, ওই গভর্নমেন্ট ওই ইয়েটার ভেতরটা এত দারুণ, তোমাদেরকে আমি বলে বিশ্বাস করাতে পারবো না, যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো। বিশাল বিশাল তেঁতুল গাছ, প্রত্যেকটা গাছ বিশাল বিশাল, আর ও যে কত যুগ থেকে রয়েছে কেউ জানে না, এইরকম একটা ব্যাপার। তো খুব মানে দর্শনীয় একটা জায়গা। তো আমাদের সেবারে ওই ভেতরটাই ঢুকতে দেয়নি, বলল যে তোমরা কিন্তু ভেতরে ঢুকো না,
কেননা এই বাড়িটার মধ্যে যেই মানে বাড়িটার আমরা ছবি দিয়েছি, কোয়ার্টারের ছবি দিয়েছি, তো ওটার দোতলাতে একটা ছেলে নাকি বলে গলায় দড়ি দিয়েছিল। তো তারপর থেকে ওইখানে নাকি বলে নানান রকমের মানে ভৌতিক অ্যাক্টিভিটি হয়, অনেকে অনুভব করেছে। তো ওই ভেতরটা স্থানীয় লোকরাই যায় না। হ্যাঁ, তো যাই হোক, গত বছর আমরা চলে এসেছিলাম। তো তখন আমি তো এই প্রোগ্রামটা করতাম ঠিকই, কিন্তু আমাকে যে এতটা এগিয়ে আসবো তোমাদের ভালোবাসা পেয়ে আমি বুঝতে পারিনি। তো এবার যখন গেছি, এবার তোমাদের খাতিরে আমি ভাবলাম যে না, ওই বাড়িটাকে আমার যেতে হবে। তো দেখো, কেউ আমাকে যখন গল্প পাঠায় তো তার সত্যতা তারা জানে, আমি যাচাই করার আমার ক্ষমতা নেই। আমাকে যেভাবে বলে আমি সেইভাবেই তোমাদের কাছে বলি। কিন্তু যেহেতু আমি এটাকে নিয়ে করছি, এবার এটার আমার যাচাই করবার ব্যাপার ছিল। হ্যাঁ, তো সেই কারণে আমরা পরের দিন, এবারও ঠিক ওই রকমই হয়েছে, আমরা পরের দিন প্রায় 15-16 জন লোক হব, মানে যার বাড়িতে গেছি সেই মুনিয়া, তার বোন, তার মা, বাবা ছিল জানি না, সবাই মিলে আর কি, পিসি টিসি এরকম জাস্ট আমরা 15 জন গেছি। হ্যাঁ, পিউ গেছে, আর ওর শ্বশুর বাড়ির পাড়ার 4টে ছেলে গেছে। তোমায় কি বলবো তোমাদের, মানে এই 20-25 বছর তাদের বয়স হবে। তো আমরা যখন পরের দিন ঠিক খেয়ে দিয়ে বিকালবেলা যখন আমরা আবার ওই জায়গাগুলি দেখতে আমরা এত সুন্দর দর্শনীয় জায়গা, বিশেষ করে গাছগুলি প্রচণ্ড পরিমাণে দেখবার মতন, কোয়ার্টারও খুব সুন্দর। তো আমরা যখন দেখো, আগের দিন কালী পুজো গেছে, পরের দিন শনিবার, এবং অমাবস্যার তিথিটা তো রয়েইছে। তো আমরা যখন যাই ঠিক 5টা, তো খেতে যেতে অনুষ্ঠান বাড়িতে লেট হয়েছে, আমরা ঠিক 5টা যখন বাজে, সেই সময়, এখন তো একটু দিনটা বড় হয়েছে, ঠিক সেই সময় আমরা অতগুলি লোক যখন গেছি, তো ওই কোয়ার্টারের মানে গেট আছে একটা, আমরা গেটের ফটোটা তুলতে পারিনি। কেন পারিনি আমি সেখানেও আসছি, জাস্ট ওইটুক তুলেছি। গেটটাও যারা জানো তারা দেখবে, এরকম বিশাল গেট, লোহার এরকম গেট, কিন্তু সেটাও পুরনো, জীর্ণ। হ্যাঁ, তো ওই গেটের ওপাশটাই আমাদের সাথে যেই সমস্ত ছেলেরা গেছে, মানে মানে আমি না বলতে পারছি না যে তারা মানে যথেষ্ট পরিমাণে ভীত যে আমরা ওর ভেতরটায় ঢুকবো না। ওখানকারের ছেলে, ওই এলাকার ছেলে, আর যেই বাড়িতে আমরা গেছি সেই বাড়ির থেকে কত দূর, 1/2 ঘন্টা বড় জোর। হ্যাঁ, 1/2 ঘন্টা, আমরা তাও তো খুব হেলে দুলে গেছি, 1/2 ঘন্টা, হয়তো আরো কম হবে। তো এইটুকুনো ডিস্টেন্স যাদের পাড়া, তারা ওই বাড়িটার মধ্যে ঢুকছে না। মানে একটা, মানে যখন আমরা বলেছি ভেতরে ঢুকবো, ওরা এতটা আতঙ্কিত হয়ে গেছে, ওই 3-4টে ছেলে বলছে কি যে আন্টি আমরা ভেতরে ঢুকবো না, তোমরাও ভেতরে ঢুকো না। তখন বলছে যে না, এইখানটা মানে এরকম একটা ছেলে গলায় দড়ি দেওয়ার পরে নানান রকমের ভৌতিক অ্যাক্টিভিটি আছে, এমনকি অনেককেই নাকি বলে এইখানে ধরেওছে, তো সেই কারণে আমরা যাব না। তো যখন এই কথাটা বলেছে, কেন জানি আমি, পিউ আর আর আদার্স যারা মুনিয়ার বাপের বাড়ির লোক ছিল, ছেলেরা কিন্তু কেউ ঢুকলো না। একটা ছেলে ভেতরে গেট দিয়ে ভেতরে ঢুকলো না। ওরা গেটের এপাশে রাস্তা, বিশাল রাস্তা, রাস্তাতেই দাঁড়িয়ে রইল। তো আমরা যখন গেছি, যাওয়ার পরে কি হয়েছে, বেশ অন্ধকার, মানে হয় না, ধরো আমি যে 5টায় আমরা বাড়ির থেকে তো বেরিয়েছি, তো অতটা আমরা মোটামুটি গল্প করতে করতে হেলতে দুলতে ঠিক যখন ওই বাড়িটার কাছে এসেছি, তখন না একটা ঝপ করে অন্ধকার, মানে দেখবে সন্ধ্যা হওয়ার আগের জায়গাটা একরকম থাকে, আর হঠাৎ যেন মনে হয় যা সন্ধ্যা হয়ে গেল। ঠিক সেই রকম আমার ফটোতেও ওই রকমই ফটো এসেছে, দেখবে অন্ধকারটা একটু বেশিই আছে। তো সেই সময় যখন আমরা অতগুলি লোক প্রবেশ করলাম ভেতরে, মানে বাড়িটা এখনো অনেকটা, ঘরটা যে কোয়ার্টারটা অনেকটা, তার উঠানটা বেশ অনেকটা জায়গা নিয়ে, বিশাল বিশাল গাছ, মানে তোমায় কি বলবো, আতা ফল, মানে এত বড় বড় ডেওয়া গাছ, আতা ফল গাছ, আরো অনেক রকমের গাছ আছে, মানে বিশাল বিশাল তেঁতুল গাছ, ভেতরটায় প্রচুর পরিমাণে গাছ, ফলের গাছ, বিশেষ করে নানান রকমের গাছ, কিন্তু প্রত্যেকটা গাছ অবহেলিত, মানে ওটার ভেতরে যাওয়া হয় না। ওটার ভেতরে
মানে ওই রকম একটা ঘাস উঁচু পরিত্যক্ত একটা জায়গা যাকে বলে একদম রীতিমতন। তো যাই হোক, আমরা যখন সবাই ঢুকেছি, ঢোকার পর তখন পিউয়ের আবার কি হয়েছিল, ওর আবার চুলটা খোলা, হ্যাঁ ওর চুলটা তখন খোলা। তো এরা তখন বলছে, আদার্স যারা ছিল, যে পিউ তুমি এরকম চুলটা খুলে এসেছো আজকে, এমনি শনিবার অমাবস্যা। তো বলে না ওদের ভেতরে কি হলো ভগবান জানে, আমরা বুঝতে পারলাম না যে ওদের প্রত্যেকের কি হলো। ওরা না মানে আর আগালো না, মানে ওই উঠানটার মধ্যে গিয়ে না ওরা যেন একটা কিসের ঝটকা খেয়ে ওরা তখন কি করেছে, যে আমরা আজ যাব না, তোমরা কিন্তু যেও না। হ্যাঁ দেখো, আমরা তো ওদের বাড়ির গেস্ট, তো ওদেরও নিশ্চয়ই দায়িত্ব আছে যে আমাদের যাতে কিছু না হয়। তো ওই মুনিয়ার বাপের বাড়ির লোকজন তারা বলল, দেখো আমরা আর যাচ্ছি না, তোমরা কিন্তু আর যেও না। তো কেন জানি আমার আর পিউয়ের মনে হলো না আজকে এই বাড়িটার ভেতরে আমরা ঢুকবো, কিন্তু মানে কি বলবো, অসম্ভব ভেতরটা অন্ধকার, যেহেতু সন্ধ্যা নেমেছে। হঠাৎ করে আমি আর পিউ সবার আগে, মানে আমি বলতে পারছি না ওই ব্যাপারটাকে। হঠাৎ করে দেখি এরা প্রত্যেকে না মোবাইলের মধ্যে গান চালিয়ে দিয়েছে, মানে ওই হয় না বাউল গানের মধ্যে কৃষ্ণ নাম থাকে, ঠিক ওই টাইপের গান। মানে দু তিনজন ওর মানে মুনিয়ার পিসেমশাই, মুনিয়ার পিসি প্লাস এরা সবাই হঠাৎ করে ঠাকুরের গান চালিয়ে দিয়েছে। মানে ওদের সাথে মানে ওরা পরে যখন বলছে আমাদের হঠাৎ যেন মনে হলো যে আমাদের বাধা সৃষ্টি করছে, মানে আমরা যেতে পারছি না। আর প্রত্যেকের গা বলে প্রচন্ড পরিমাণে ভারী হয়ে গেছে, যে ওরা আর এক পাও মানে যাব না, একদম মানে যাবই না এরকম। তো ওরা ওই গান চালিয়ে যখন ওখানে দাঁড়িয়ে আছে, সেই সময় অবধিও কিন্তু আমাদের মধ্যে কিন্তু কিচ্ছু হচ্ছে না। বিশেষ করে পিউ আর আমি কিন্তু আমি আগেই তোমাদেরকে বলেছি, তোমরা জানো যে পিউ এর প্রচন্ড সাহস, আমারও মোটামুটি সাহস, যেহেতু আমাদের সাথে এই ধরনের কোনো ঘটনা হয়নি। তো যাই হোক, এবারে কি করেছি, মানে পিউ আমার আগে, ওরা কিন্তু আর কেউ আসেনি, ওরা ছেলেরা গেটের বাইরে, আর মেয়েদের সাথে আরেকজনও ছেলে ছিল যে কিনা ওর বাপের বাড়ির থেকে এসেছে, তারাও কিন্তু ওই গেটটাই জাস্ট টপকিয়েছে। এখনো বেশ কিছুটা যেতে হবে, এখনো প্রায় 1 মিনিট মতন যাওয়ার পরে ওই মানে বাংলোটা হবে, কিন্তু ওরা ওটাও পেরায়নি। বিশাল বিশাল গাছ রয়েছে, তো ওরা কিন্তু ওটাও পার হয়নি। কিন্তু আমি আর পিউ কিন্তু ওরা কিন্তু আমাদেরকে বলেই চলেছে, এই তোমরা যেও না, আজকের দিনটা ভালো না। আর ও রাস্তার থেকে ছেলেগুলি চিল্লাচ্ছে, ও আন্টি যেও না, আন্টি ওদিকে যেও না, আর যেও না আন্টি, আর যেও না, ঠিক এই কথা বলছে। আর আমি না ঠিক বলতে পারছি না, আমার জানি কি হয়েছে, হ্যাঁ আমি দেখবো, মানে আমার মনে হচ্ছে আমি দেখব, মানে এতগুলি লোক বলছে, কিন্তু তথাপি আমার আগে কিন্তু পিউ, মানে ওই পরিস্থিতিটা বোঝাতে পারছি না, কিন্তু পিউকে আমি বলছি, মানে আমরা আর একটু হলেই ওটার কোয়ার্টারটার ভেতরটা মানে মানে এতটা জমাট অন্ধকার। এক তো দেখো কেউ থাকে না ভেতরে, জানি না কি পরিস্থিতি, ততটা অবস্থা ভেতর, আর ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, তার একটা অন্ধকার। তো আমাদের মনে হচ্ছে ভেতরে কি আছে দেখব, মানে একটা রোগ যাকে বলে, রোগ হয়ে গেছে যে আমরা ভেতরটায় কি আছে দেখব। তো এদিকে কিন্তু পিউকে আমি বলছি, যেহেতু আমি পিউয়ের পেছনে, পিউকে আমি বলছি যে বাবু ভেতরে যাস না, দেখ কিছু না থাকলেও সাপও তো থাকতে পারে, সাপ ঠাপও থাকতে পারে, তুই কিন্তু আর যাস না। যখন পিউকে এই কথাটা বলেছি, পিউ কিন্তু ওই জায়গাটায় স্টপ হয়ে গেছে, ওই ঠিক আমরা ওই বাংলোটার মানে বাইরে, মানে ওর বারিন্দায় তো যাওয়া দূরের কথা, এখনো ধরো আমি 10-20 হাত পেছনেই আছি। হ্যাঁ, তো পিউ যখন স্টপ হয়ে গেছে, আমার যেন মনে হলো আমি যাই। পিউ তখন ওখানে যেই দাঁড়িয়ে গেছে, পিউকে কাটিয়ে আমি ঠিক বিশ্বাস করবে না, জাস্ট পাটা দেব, মানে আমি বলতে পারছি না, আমার সেই সময়টা আবার মনে আসছে,
আমার সেই কষ্টটা এখন আবার হচ্ছে। আমার ঠিক জাস্ট পাটা আমি দেব, এদিকে পেছনে কিন্তু ঠাকুরের গান ওরা মোবাইলে বাজাচ্ছে, ওরা কিন্তু আসছে না। আর রাস্তার ওখানে যে ছেলেগুলি দাঁড়িয়ে রয়েছে ওরা কিন্তু বলেই চলেছে আন্টি ঢুকবে না, আন্টি ঢুকবে না, এরকম বলছে। তো সেই সময় আমার মানে আমি কি বলবো, আমার মনে হলো কি একটা কষ্ট, কেউ যেন মানে একটা কষ্টে গোঙাচ্ছে। জাস্ট কারোর যদি গলা চেপে ধরলে সেই একটা গোঁক গোঁক করে কষ্টর চোটে গোঙানির একটা আওয়াজ। জাস্ট আমি কিন্তু ঢুকিনি, জাস্ট পা দেব। তো সেই সময় ওই রকম প্রচন্ড একটা মানে একটা হালকাভাবে প্রচন্ড কেউ কষ্ট পাচ্ছে সেই একটা গোঙানি হালকাভাবে আমার কানে আসছে, যেটা কিনা ওদিকে ঠাকুরের নাম ছাপিয়ে গেছে, যেটা কিনা ওদের চিৎকার ছাপিয়ে গেছে। আর পুরো ঘুটঘুটে অন্ধকার সেই সময়টা হয়ে গেছে। আমার মনে হচ্ছে ভেতর থেকে ওই রকম খুব কষ্টে কেউ আছে, যে কিনা মানে ওই গোঙানি মানে মানে মনে হচ্ছে যে সে মানে প্রাণটা চলে গেলে সে বাঁচে, তার এতটা কষ্ট হচ্ছে। আমার কানে যখন ওই জিনিসটা আসছে, তো তখন না মানে পাটা দিয়েও আমি মানে ওই একটা পা আমার বাইরের দিকে, একটা পা জাস্ট আমি উঁচিয়েছি যে আমি আজকে দেখব। তো সেই সময় ঠিক সেই সময় প্রচন্ড পরিমাণে একটা ঠান্ডা হাওয়া মানে পাক, ওটা ঠান্ডা হাওয়াটা কি বলতো, পাক খেয়ে খেয়ে এমনি ঠান্ডা ছিল ঠান্ডা, কিন্তু একটা ঠান্ডার সাথে একটা ঠান্ডা মিশে যাওয়ার মতন একটা আলাদা রকমের ঠান্ডা। ঠিক সেই সময় পাক খেয়ে আমার সামনে দিয়ে যখন বেরিয়ে গেল, আর ওই হাওয়ার সাথে না একটা কি দুর্গন্ধ, মানে ওই গন্ধটা কিন্তু থাকার কথা না, কেননা ওর ভেতরটাই আমি দেখেছি, এর আগেও গেছি। তোমাদের বলবো কি, বিশ্বাস করো, মানে আজকেও এটা নিয়ে আমার ছেলে যায়নি, ও ঘরে ওদের বাড়িতেই ছিল। অতগুলি গাছের বর্ণনা তোমাদেরকে দিয়েছি, তো যেই ধরনের গাছ, বড় বড় গাছ, তো তার গাছে যে একটা পাখি থাকে না, আমি বলবো যারা ওই বাড়িটা চেনো বা আমাকে অনেকে কমেন্ট করেছো যে ওই রাস্তাটা দিয়ে তোমরা যাও, তো তোমাদের রিকোয়েস্ট করব আমাকে একটু জানাবে যে দিনের বেলাতেও কি পাখি ডাকে না। আমরা গেছি বিকালবেলা 5টার সময় বাড়ি দিয়ে বেরিয়েছি, তো আমি বলেছি আধ ঘন্টা 5:30 হোক, তো সেই সময় তো পাখিরা বাসায় ঢোকে। হ্যাঁ, প্রত্যেকটা পাখি যে যার বাসায় যায়, বিশেষ করে অত বড় বড় ডালপালা যুক্ত মানে ডেওয়া গাছের, মানে বিশাল বড় ডেওয়া গাছ, যাতে এত ডালপালা, একটা বিশাল বড় নোনা গাছ, মানে ওই গাছ ভেতরটা কেউ ঢোকে না, তো যার জন্যে মানে এমনকি ঘাসগুলির মাথাগুলিও জেগে রয়েছে, যেটাতে পা পড়ে না। তো একটা পাখি, বিশ্বাস করো, একটা পাখির কলতান আমি না রাস্তার থেকে শুনতে পেয়েছিলাম, না ওই বাড়ির ভেতরটা মানে ওই কোয়ার্টারের ভেতরটায় আমি না কোনো মানে একটা ব্যাঙ লাফানো বা কোনো জীবের সার নেই, শুধু আমরা ছাড়া। হ্যাঁ, তো সেই মুহূর্তে না আমার ষষ্ঠ ইন্দ্রিয়, বিশ্বাস করো আমার গুরুদেবের কৃপা, মানে আমার কিন্তু একটা পা আছে, আমার পেছনে পিউ, আর একদম গেটের কাছে অতগুলি লোক যারা কিনা ঠাকুরের নাম শুনছে, আর ওই রাস্তায় ওরা আমাকে এই একই কথা বলে যাচ্ছে, আন্টি ফিরে এসো, আন্টি তুমি ঢুকো না, আন্টি ফিরে এসো। তো সেই সময় ওই জায়গায় দাঁড়িয়ে আমার মন বলছে বিশাল বড় ক্ষতি হতে চলেছে, তুই পালা। মানে কি বলবো তোমাকে, আমার শরীর এখনো কাঁপছে, যে আমার অন্তরাত্মা বলছে তুই পালা, বিশাল বড় ক্ষতি হতে চলেছে। মানে ওই যে আমার একটা পা কিন্তু তোলাই রয়েছে, আর আমি কি করব, কিছুক্ষণের জন্য না আমি স্ট্যাচু হয়ে গেছি, কিছুক্ষণের জন্য আমার মাইন্ড চলা পুরো বন্ধ হয়ে গেছে, যেমন ঘড়ি বন্ধ হয়ে গেলে হয়। জীবনে ফার্স্ট টাইম, তো আমি মানে একটা মানে আমি মনে হচ্ছে একটা জড় পদার্থ, যেন আমি নড়তে পারছি না।
তো সেই সময় পিউ কিন্তু আমার বেশ কিছুটা ডিস্টেন্স রেখে পিউ আমার পেছনে। তো সেই সময় আমাকে কেউ যেন বলছে, আমার অন্তরাত্মা বলছে, পালা এখান থেকে, তুই পালা। হ্যাঁ, তখন আমি কি করেছি, একদম সাথে সাথে ঘুরে এসেই আমি পিউকে বলছি, শিগগির বেরো। হ্যাঁ, তো সেই সময় পিউ এক বাক্যে, মানে আমি শিগগির বেরো বলতে বলতে আর যারা গেটের কাছে ছিল তারা আমাদের আগে বেরিয়ে পড়েছে। আমিও মানে যখন বেরিয়েছি, তো সেই সময় মানে আমার মনে হচ্ছে কি, যে আমি যেইগুলি দেখলাম শুনলাম, তো সেইগুলি আমি কি শুনলাম আর কি দেখলাম, মানে দেখা বলতে কিন্তু আমি কোনো অবয়ব দেখিনি, কিচ্ছু না। ওই যে একটা হাওয়ার কুণ্ডলী, যেটা কিনা একটা খুব পচা মরা দুর্গন্ধ, যেন মনে হয় ভেসে চলে গেল। তো তখন আমরা বেরিয়ে গেছি, কিন্তু আমি কিন্তু ওদের কারোর কথা শুনছি না। আমার শুধু মনে হচ্ছে যে ভেতরটাই কিছু তো একটা আছে। এরা যে আমাকে গত বছরও বলেছে, আর ওখানকার লোক প্রত্যেকে জানে, কেন ওখানে নাকি বলে এইরকম নাকি বলে ভূতের উপদ্রব প্রচুর আগে ছিল, এখন নাকি বলে একটু কমেছে। শুধু ওই বাংলোটা না, ওখানে আশেপাশে নাকি বলে ভৌতিক অ্যাক্টিভিটি প্রচন্ড পরিমাণে ছিল। তো এই সময় আমরা যখন অনেকটা চলে এসেছি, মানে অনেকটাই যখন চলে এসেছি, তো সেই সময় পিউয়ের মাথায় হলো যে, এ বাবা, আমি তো ফটো তুললাম না বাড়িটার। তো আমাদেরকে রেখে ততক্ষণে কিন্তু ওরা অনেকটা হনহন করে বেরিয়ে গেছে। তো ওরা কিন্তু যেতে যেতে বলছে যে, তোমরা এটা কিন্তু ঠিক করনি। প্রথম কথা হচ্ছে, আজকে দেখো অমাবস্যা, কালকে গেছে, আজকে অমাবস্যার একটা যোগা রয়েছে, তার মধ্যে শনিবার, ঠিক হয়নি আমাদের ভেতরে ঢোকা। আর পিউ, তুমি চুলটা আটকাও। মানে ওর চুলটা একদম ছাড়া না, হস্টেল করে চুলটাকে ছাড়া, কিন্তু চুল ছাড়া টাইপেরই। এইবারে কি হয়েছে, মানে তোমরা ব্যাপারটা বোঝো, পিউ কিন্তু মানে বলছে কি, এ বাবা ফটো তুললাম না। তো আমরা প্রায় ওখান থেকে 5 মিনিটের রাস্তা চলে গেছি। ওই গেটটা থেকে, যেই বাংলোটা তোমাদের দেখিয়েছি, ওই গেটটা থেকে আমরা প্রায় 5 মিনিট চলে যাওয়ার পর পিউ কি করেছে, দৌড় দিয়েছে। এ বাবা ফটো তুললাম না বলে পিউ এক দৌড়ে, মানে আমি এখন ভাবছি যে এটা কি সর্বনাশ একটা, যে সেদিন ঘটতে গিয়েও ঘটলো না। পিউ এক ছুটতে, তখন আমি ওকে কিন্তু বলছি, তুই বাইরে থেকে ফটো তোল। মানে আমিও তখনও ওকে বলছি, যেহেতু আমার আগে দৌড়ে গিয়ে, মানে ও বাইরে থেকে ফটো তুলবে কি আমি বলতে পারছি না। পিউ ভেতরে ঢুকে গেছে, আমি ওখানে দাঁড়ানো, এবারেও আমি পুরো স্ট্যাচু হয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি পিউ ভেতরে ঢুকে যাচ্ছে দৌড়িয়ে। যেহেতু আমরা 5 মিনিট রাস্তা পেরিয়ে গেছি, আমাদের আগে ওরা অনেকটা আগে রয়েছে এখনো। তো ওরা ওখান থেকে চিল্লাচ্ছে, পিউ ভেতরে ঢুকবে না। হ্যাঁ, ওর মা ওরা, মুনিয়ার মা ওরা। তো পিউ ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার তখন আবার হুঁশ এসেছে যে মেয়েটা আমার ভেতরে ঢুকে গেছে। এবার কি করেছি, আমিও দৌড় দিয়েছি। মানে আমার তখন না হঠাৎ একটা মনে হলো যে আমি অনেক একটা চ্যানেলে অনেক সিরিয়াল দেখেছি, যে ওই রকম বাংলোর মধ্যে একটা হিন্দি চ্যানেল তোমরা অনেকেই দেখে থাকবে, ভূতের সব দেখাতো। হ্যাঁ, যে ওই বাড়ির মধ্যে এরকম ঢুকে গেল পোড়ো বাড়িতে, তারপরে তাকে টেনে নিয়ে গেল এই বাড়ির ভেতরে, আর সে বেরায়নি। আমার মাথায় ঝট করে যখন ওই কথা এসেছে যে পিউ ভেতরে গেছে, যদি ওর কিছু হয়, এইবারে আমি দৌড়াচ্ছি। ওরা কিন্তু ওখানেই দাঁড়ানো, মজার কথা, মানে ওরা এতটা ভয় পেয়ে গেছে, ওরা কিন্তু ওখানেই দাঁড়ানো। এবার আমি দৌড়াচ্ছি, আমি পুরোপুরি, দেখো ও অতটা যাওয়ার পরেও ও মানে দেখি, আমি যখন দৌড়ে গেছি, যে আমি এবার দৌড়াচ্ছি যে যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, মানে এইবার আমার মাথায় এসেছে যে যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, তখন আমি নিজেকে
ক্ষমা করতে পারবো না। এবার আমিও দৌড়াচ্ছি, পিউ যেহেতু দৌড়ে গিয়ে ও দেখি ভেতরে মানে জাস্ট গেটটা টপকিয়েছে, ভেতরে যায়নি, ওখানটাই ও দাঁড়িয়ে রয়েছে মোবাইলটা হাতে। হ্যাঁ, তোমরা দেখবে আমরা ভেতরেরও ফটো তুলতে পারিনি, গেটেরও ফটো তুলতে পারিনি। তো ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি কিরে তোর এতক্ষণ লাগে ফটো তুলতে? ও তখন আমার পেছন থেকে দেখি বলে কি, আরে আমি তো এই তো সবে একটা ক্লিক করেছি। কিন্তু প্রায় 1 মিনিটে মোবাইলে 4-5টা কি আরো 10-12টা ক্লিক হয়ে যায়। সেখানে ও দাঁড়িয়ে বলছে আরে দাঁড়াও না, এই তো আমি একটা ক্লিক করলাম সবে। তখন আমি বলছি আর দরকার নেই, তুই চলে আয়। হ্যাঁ, বলে তখন আমি ওর হাতটা জাস্ট হিরি করে টেনে, না এবারে মানে ও পেছন দিকেই তাকিয়ে রয়েছে, আমি কিন্তু ওর হাতটা ধরে হির করে টেনে নিয়ে আসলাম যে তুই এক্ষুনি আয়, আর ফটো তুলতে হবে না। তো যখন ও চলে আসলো তখন আমরা প্রত্যেকে এক জায়গায় হলাম। তখন ওরা প্রচন্ড পরিমাণে মানে পিউকেও একটু ইয়ে করলো, আমাকেও বললো তোমার কিন্তু ওকে ছাড়া। আমি তো ওকে ছাড়িনি, আর আমি জানিও না যে পিউ ছুটতে ভেতরটাই চলে যাবে। হ্যাঁ, তো যাই হোক ওরা তখন বলছে আজকের দিনটা ভালো না, এই না ওই যে আমার গাটা কেঁপেছে, তারপর থেকে মানে আমি এতটা ভয়ানকভাবে আমি অসুস্থ মানে ওটা বোধ হচ্ছে, আমি মানে খুব অসুস্থ বোধ হচ্ছে। তখন ওরা বলছে কি, ওরা নাকি বলে যখন ওখানে গেছে তখন থেকে মনে হচ্ছে, বলছে আমাদের জন্য মনে হচ্ছে মানে কেউ নেই, অথচ আমাদের মনে হচ্ছে ঢুকতে দিচ্ছে না, আমাদের এইভাবে পুশ করছে যে বেরিয়ে যাও, এরকম একটা। বলে তখনই আমরা ঠাকুরের গান, যেহেতু সবাই জানতো, ওখানকারের লোক জানে যে ওটার মধ্যে ভূত আছে। তো যাই হোক সেদিন আমি তো কোনো রকমে মানে সারাটা রাত আমি খুব অসুস্থতা বোধ করছিলাম। তো তোমরা আর একটা কথা যদি শোনো, আমার এর একটা ব্যাখ্যা আমি কেন পাইনি, যখন আমরা কালকে আমি বাড়ি পৌঁছালাম, সে কালকে পরশুদিনের ঘটনা, আমরা কালকে যখন বাড়ি পৌঁছেছি দুপুরবেলা, তো সেই সময় এসে যাই হোক আমরা খুবই টায়ার্ড, আর আমার সাথে যেন মনে হচ্ছে আমি যেন একটা ঝড়ের মুখে পড়ে গিয়েছিলাম, জাস্ট আমার এইরকম মনে হচ্ছে। আর এই কথাটা মনে হচ্ছে কি, আমার দিদি না আমাকে ইয়ার্কি মেরে শুধু বলে কি, ভূত নিয়ে বেশি খেলা করো তো ভূত তোমার ঘাড় মটকাবে, মানে এরকম আমাকে বলে, ভূতই দেখবে তোমার কোনদিন ঘাড় মটকাবে। সবসময় ভূত নিয়ে ভূতেদের মানে একটা নেগেটিভিটির ভেতরে থাকো, তো মানে ইয়ার্কি মেরে বলে ভূতই তোমার কোনদিন ঘাড় মটকাবে। তো এই সমস্ত মাথায় না অনেক কিছু চলছে। তো দুপুরবেলা এসে মানে এতটা শরীর ক্লান্ত ছিল, জাস্ট আমি ওই আলু সেদ্ধ, মাছ ভাজা, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ জাস্ট এইটুক করলাম। ওই 1:30টার সময় ওখান থেকেও খেয়ে এসেছিলাম, ওই 1:30-2টো বেজে গেছে করে আমরা খেয়ে সব গুছিয়ে গাছিয়ে যে এইবার আমি মানে আর শরীরটা না আমার টলছে। তো আমি সব রেডি করে 3:30 নাগাদ আমি শুয়েছি। 3:30-র সময়, দুপুর 3:30-র সময় আমি জাস্ট 2-1টা ফোন করলাম, যেহেতু আমি ছিলাম না, আমার দিদিরা বা যারা জানতো তাদেরকে বললাম যে হ্যাঁ আমরা ফিরেছি, এইটুক বলে 4টের সময় আমি ঘুমিয়েছি। মানে তুমি হচ্ছে তোমার অ্যাংজাইটি রয়েছে, ঘুম হয় না প্রপারলি। হ্যাঁ, এবারে একটা কথা শোনো, আমার কিন্তু ঘুমের প্রচন্ড প্রবলেম। আমার প্রথম কথা কারো বাড়িতে গেলে ঘুম হয় না, দ্বিতীয়ত বাড়িতেও আমার এমন দিন আছে যে আমি 2-3 দিনও আমার ঘুম হয় না, বললে তোমরা বিশ্বাস করবে না। আবার কখনো এমন হয় যে হ্যাঁ আবার সব ঠিক হয়ে যায়, এরকম আমার একটা ব্যাপার আছে। তো সেদিন কি হয়েছে, আমি ওই যে দুপুর 4টের সময় মানে আমার গুরুদেবের দিব্যি, আমার রাধা মাধবের দিব্যি, আমি এই রকম মানে বলতে পারছি না, আমি ওই 4টের সময় ঘুমিয়েছি। বিশ্বাস করো 4টেই ওই যে লেপ গায়ে দিয়ে একই কাঁতে মানে যেই কাঁতে আমি শুয়েছি সেই পাশে সেই সাইডেই আমি শুয়েছি। আমি পরের দিন 8:30, পরের দিন আমি ওই যে 4টের সময় ঘুমিয়েছি, দুপুর 4টে, আমি পরের দিন মানে রোববার দুপুর 4টেই আমি শুয়েছি। আমি আজকে 8:30টার সময় আমার ঘুম ভেঙেছে, মানে ঘুম ভাঙা কি, এইবার পিউ আমাকে ডাকছে যেহেতু পিউ বেরাবে। তো
ওই আর আমি 4টের সময় ঘুমানোর পর কি হয়েছে আমি কিচ্ছু জানি না, যেটা কিনা আমার এই জীবনে এই ফার্স্ট, হয়তো কারোর জীবনে, আমার জীবন বলে না, হয়তো কারোর জীবনে হয়নি যে কেউ দুপুর 4টেয় ঘুমিয়ে পরের দিন 8:30টায় ওঠে। তো এইটা হওয়ার পর এই সকাল থেকে আজকে আমার মনে হচ্ছে কি মানে আমি যে কত অসুস্থ, মানে আমরা বেশ কয়েকদিন হসপিটালে বোধহয় ভর্তি টর্তি ছিলাম। আমারও মাথা হুম। ঘুরছে। তো এইরকম একটা ব্যাপার। পিউ বলছে কেন একটা কেমন একটা ঘোরের মধ্যে আছে। তো পিউ বলছে মা আমার শরীরটা এতটা খারাপ করছে। তো পিউ আমি পিউকে বলছি পিউ মানু আমার কি কোন প্রোগ্রাম? তখন পিউ বলছে মা তোমার আজকেই তো প্রোগ্রাম। আমার শুনে বিশ্বাস করো মাথা খারাপ হয়ে গেছে যে আমি কি করে আজকে প্রোগ্রামটা করব, মানে আমার ঠিক তাল জুত আসছে না যে কোন কথার সাথে আমি কোন কথা জুড়বো, বিশ্বাস করো। তো এই ছিল আমার প্রথম ঘটনা, যেটা কিনা আমার সাথে পিউয়ের সাথে এমনকি ওই মুনিয়াদের বাড়ির সবার সাথেও হয়েছে। তো বলো তোমরা এটার কোনো ব্যাখ্যা পাও কিনা, আর যাদের ওখানে বাড়ি আমাকে কমেন্ট করেছো তারা প্লিজ আমাকে একটু জানিও যে আমরা যে কোনো পাখি একটা উচ্চিংড়ি অবধি আমরা ওই জায়গাটায় দেখিনি বা কোনো পাখির ডাক শুনিনি। তো তোমরা কি সত্যিকারের দিনের বেলাতে কি পাখি বা ও কিছু থাকে কিনা ভেতরটা আমি বলতে পারবো না। একটা ঘাসের মাথা মোড়ানো নেই, যে ভেতরে কেউ ঢুকলে তো একটা পায়ের ছাপ মানে পড়ে, বা ছাগল গরু ঢুকলে একটা ঘাস পাতার মাথা ভাঙা হয়। তো সত্যি কথা বলতে আমরা একটা নিচেই যত ঘাস ছিল আমরা মাথা ভাঙা একটারও দেখিনি। তো বলো তোমাদের কেমন লাগলো? শ্বেতা দাস বলছে শর্ট লেগে গেছে। তাতাই ব্যানার্জি বলছে এ বাবা ঘটনা প্রায় মিস বুঝতে পারলাম না, বাট আপনাকে আপনার কি হয়েছিল, আচ্ছা কি হয়েছিল হে ভগবান। তারপর মনু বাসু লিখছে খুব ভয়ঙ্কর ঘটনা। তাতাই ব্যানার্জি বলছে পরে পরে ভালো করে শুনে নেব। একদম পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে বাদি বাডিতে বাডিতে যার দেখা চলে না, এটা বুঝতে পারলাম না কি লিখেছেন। আর রীতা ঘোষ লিখছেন হরেবল। মধুমিতা রয় বলছে কি ভয়ঙ্কর। তাতাই ব্যানার্জি বলছে ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে। অর্ক সেন বলছে স্পাইন দিয়ে একটা ঠান্ডা শিরশিরানি বয়ে গেল, গল্পটা শুনে হার্ট ধুকধুক করছে। আচ্ছা, মীনাক্ষী বোস লিখছে হাই। মীনাক্ষী বোস লিখছে কেমন আছো। পূরবী খুব চ্যাটার্জি ভালো লিখছে আছি। ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি পরের একটা গল্পে চলে যাই। পরের গল্পটাও তোমাদের খুব ভালো লাগবে, যদিও এটা কেউ পাঠিয়েছে। তো শর্মিষ্ঠা হাজরা বলছে দারুণ লাগলো। তৃষা বলছে খুব ভয়ঙ্কর ঘটনা, শুনে গায়ে কাটা দিচ্ছে। পাপিয়া বন্দ্যোপাধ্যায় লিখছে বাড়িতে যার দেখা চলে না। এটা এখন আমি মানেটা বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। আচ্ছা, শম্পা মুখার্জি বলছে সবকিছুর ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সৌমি রয় বলছে ডিনার করে আসতে দেরি হয়ে গেল, আবার শুনে নিও। দুর্গা মুখার্জি লিখছে খুব ভালো লাগে আপনার গল্প, মিস থ্যাংক করি ইউ। না। অর্ক সেন বলছে ওটা আন্টি বলতে চেয়েছে বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না। ও আমি আচ্ছা, কি ভুল বলেছি? না না, উনি কিছু একটা লিখেছেন যেটা আমি পড়তে পারছিলাম না, আচ্ছা সেটা আচ্ছা অর্ক সেন আবার আচ্ছা রিপিট আচ্ছা। লিখেছেন। হ্যাঁ সত্যি সবকিছুর ব্যাখ্যা কিন্তু চলে না। আর সত্যি কথা বলতে কি মানে আমি এই ফার্স্ট টাইম অনুভব করেছি। তো তাই আমি ভাবছি যে যাদের সাথে চলে জাস্ট আমি অনুভব করেছি, না আমাকে ধরেছে, হ্যাঁ না কোনো না কিছু, কিছু দেখেছি। না কোনো কিছু দেখেছি, কিন্তু তাতেই আমি এতটা অসুস্থ হয়ে গেছি। তাহলে যাদের সাথে ঘটনাগুলি ঘটে তো তাদের মানে তখন কি অবস্থাটা হয় ভাবলে সত্যি গায়ে কাটা দিচ্ছে। আর এইটা ঠিক কথা, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতোই। তো যাই হোক আমি পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি এটা উত্তরপ্রদেশ থেকে আমাকে একটা ঘটনা পাঠানো হয়েছে। তো যেহেতু যে পাঠিয়েছে আমাকে রাকেশ বলে একজন পাঠিয়েছে, তো সে বলেছে যে আমাকে মানে একটা ডাক্তারের ঘটনা। তো আমি না ডাক্তার করে বলবো, সে আমাকে বলেছে ডাক্তারের নাম নিতে না। তো একজন ডাক্তার যার কিনা নার্সিং হোম ছিল, তো ওই নার্সিং হোমে না উনি কি করতেন মানে যাকে বলে একদম অসাধু ডাক্তার, হ্যাঁ।
তো উনি কি করতেন, উনি ওই দেখো আমরা আমি বাঙালি নন বেঙ্গলির মধ্যে যাচ্ছি না, তো তথাপি আমি বলছি কিছু কিছু মানুষের ভেতরে না মানে ওই মেয়ে যাতে না হয় এই প্রবণতাটা প্রচণ্ড পরিমাণে আছে। তো বাইরের দিকে আর একটু বেশি আছে। তো সেই কারণে এখন ওই ডাক্তারের কাজ ছিল কি বলতো, আল্ট্রাসোনোগ্রাফি করে ও কি করতো, ভ্রূণ হত্যা করতো। ও ওই বাচ্চাদের মানে ও অ্যাবর্শন করিয়ে দিত। তো এখন কি হয়েছে, এই এই ব্যবসাটা ওনার দীর্ঘদিন, এটা ওনার মানে এটা ওনার পেছনের ব্যবসা। সামনে ওর নার্সিংহোম, লোক আসে, ভর্তি হয়, সুস্থ হয়, বাড়ি চলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওনার ব্যবসাটা ছিল ভ্রূণ হত্যা। হ্যাঁ, তো এইরকম যখন ওর প্রচুর প্রতিপত্তি, গাড়ি বাড়ি, এক ছেলে এক মেয়ে, যারা কিনা ডাক্তার, তারাও ডাক্তারি শিখছে, তারাও পড়ছে বিদেশে রেখে। তো এতটা ওর পয়সা। তো যখন এরকম দিনের পর দিন এরকম যখন চলছে, তো ঠিক এই মানে বলছে যে এই বছর 4-5 হলো, ওনারও মোটামুটি একটু বয়স হয়ে এসছে, তবে রিটায়ার্ড হওয়ার বয়স নয়। তো তবে থেকে ওনার ভেতরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, উনি সবসময় না ভয় পায়। প্রত্যেকটা সময় উনি ভয় পায়, একটা ভয় আতঙ্কে থাকে। আর শুধু আতঙ্কে না, মানে উনি একা একা উনি টয়লেট যেতে পারে না, কাউকে দাঁড়াতে হয়, একা একা উনি কোথাও যেতে পারেন না, বিশেষ করে রাতের বেলায়। উনি প্রচণ্ড পরিমাণে ভয় পায়। তো যখন এই রকম দিনের পর দিন ওনার সাথে যখন চলছে, তো তখন বাড়ির লোক ভাবছে কি যে উনি হয়তো মানসিক মানে ভারসাম্য হারিয়ে ফেলছেন। তো একদিন কি হয়েছে, ডিনার টেবিলে যখন ওনাকে খাবার দেওয়া হয়েছে, তো সেই সময় উনি চিৎকার করে উঠেছে যে ওনার খাবারটা নাকি বলছে কাঁচা মাংস নাকি বলে ওনাকে দেওয়া হয়েছে। প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে, রক্ত রক্ত রক্ত, মানে একটা ঠিক পাগলের মতন করছে যে রক্ত রক্ত, চারিদিকে রক্ত, আমাকে কাঁচা মাংস খেতে দেওয়া হয়েছে। তো সেই সময় এবার বাড়ির যে কাজ করতো উনি তখন ছুটে এসেছেন, যে রান্না বান্না করতো উনি ছুটে এসেছেন। তো বাড়ির ওনার বউ চলে এসেছেন, যে কি হয়েছে, বলছে এইটা কি দিয়েছে আমাকে খেতে, কাঁচা মাংস দিয়েছে, চারিদিকে রক্ত, আমি এটা খেতে পাচ্ছি না। তখন বলছে যে এটা কি বলছেন আপনি, ও ইয়ে যে খেতে দিয়েছে, বলছে আপনাকে তো আমি রান্না করা মাংস দিয়েছি, কাঁচা মাংস তো নয়। তখন কিন্তু উনি তো পরিত্রাহী চিৎকার করে যাচ্ছে, খুব ওর উপরে খুব টেম্পার দেখাচ্ছে। তখন ওনার ওয়াইফ বলল কি ঠিক আছে তোমরা চুপ করো, আমি দেখছি। তো উনি তখন ডাক্তারবাবুকে ধরে ঘরে নিয়ে এসেছেন, নিয়ে এসে তখন ছেলেকে ফোন করলো যে এইরকম, মানে পুরোটাই এবার বলল যে ও এরকম রাত্রেবেলা ভয় পাচ্ছে। আর একটা জিনিস হয়েছে তার সাথে, ও নাকি বলে দেখছে, যেটা ও বলেছে, ওই ডাক্তার নাকি বলে দেখছে যে সদ্যজাত শিশু, ও নাকি বলে সবসময় সদ্যজাত একটা শিশু, মানে মানে একটা না অনেকগুলি সদ্যজাত শিশু, যার কিনা এই নাভি থেকে কর্ডটা ঝুলছে, যে সদ্য বাচ্চা হলে তার তো একটা কর্ড থাকে, সেই নাড়িটা এরকম ঝুলছে, নাকি বলে কাতারে কাতারে ওই রকম শিশু ওকে নাকি বলে অ্যাটাক করছে। তো ও যখন ঘুম থেকে উঠে এই কথাটা সবাইকে বলেছে, তো এরা ভেবেছে কি যে ও হয়তো স্বপ্ন দেখছে, ডাক্তার হয়তো স্বপ্ন দেখছে। তো তারপরে ও যখন ওনার ওয়াইফ যখন ছেলেকে এরকম ফোন করলো, তখন ওর ছেলে বলল কি যে তুমি এক কাজ করো, একটা ভালো সাইকিয়াট্রিস্ট তুমি দেখাও বাবাকে, যে হয়তো হতে পারে, দেখো আমাদের যতটা বয়স হয়ে আসে তো সেই সময় মানুষের এই ভারসাম্যটা হারিয়ে ফেলে। তো সেই কারণে যখন ডাক্তার দেখাতে বলল, তো সেই সময় ডাক্তার ওকে সব দেখলো, পরীক্ষা করলো, সব কিছু ওষুধ টষুধ, ঘুমের ওষুধ সব কিছু দিল, কিন্তু সব কিছু দেওয়ার পরেও ওর ভেতরে ওই রকম, বিশেষ করে ওর নার্সিংহোমে তো যেতে পারছে না। তো একদিন কি হয়েছে,
নার্সিংহোমে উনি যখন বসে রয়েছেন, মানে ওয়ার্ড থেকে বেরিয়ে উনি যখন যাচ্ছেন, তখন কি করেছেন উনি, মানে হঠাৎ এতটা চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে মানে চোখটা পুরো ওপর দিকে উঠে গেছে, আর মুখ থেকে ফেনা বেরিয়ে গঁ করে একটা আওয়াজ করছে, গঁ করে আওয়াজ করছে, আর গলাটা এরকম, মানে মনে হচ্ছে মানে যারা ওই ডাক্তারকে দেখছে তারা দেখছে যে ডাক্তারের গলায় কিছু একটা ফাঁস, মানে ও যেই ধরনের অঙ্গভঙ্গি করছে, ডাক্তার যেই ধরনের অঙ্গভঙ্গি করছে, তাতে করে বোঝা যাচ্ছে যে কিছুর একটা ফাঁস আষ্টে পিষ্টে ওই ডাক্তারের গলাকে জড়িয়ে রেখেছে। উনি ওই ফাঁস থেকে মুক্ত হবার চেষ্টা করছে, ওনার চোখ একদম পুরো ওপরের দিকে উঠে গেছে, উনি ছাড়ানোর চেষ্টা করছে আর দুটো পা ঝাটকাচ্ছে, যে গলায় ফাঁস পড়লে যেই সিমটম, ঠিক সেই ধরনের সিমটম ওনার ভেতরে সব লক্ষ্য করছে। তখন সবাই ছুটে গিয়ে চোখে মুখে জল দিয়ে ওনার যখন সেন্স ফেরানো হয়েছে, তো সেই সময় উনি ভয়ের চোটে চারিদিকে তাকাচ্ছে, তখন বলছে যে স্যার আপনার কি হয়েছে, আপনি এরকম কেন করছেন? বলছে ওরা আমাকে মেরে ফেলবে। আচ্ছা এই কথাটা বলো, যে একটা সদ্যজাত শিশু, তার ওই নাভি থেকে যেই ইয়েটা বেরিয়েছে, নাড়িটা বেরিয়েছে, সেটা দিয়ে কি করে একটা মানুষকে ফাঁস দিয়ে মেরে ফেলা যায়? হ্যাঁ, তো উনি যখন আবারও একই কথা বলছে, যে অনেক বাচ্চা যারা কিনা সবে হয়েছে, তারা তারা প্রত্যেকে এরকম ওই কট দিয়ে ওনার গলা পেঁচিয়ে ওনাকে মেরে ফেলবার চেষ্টা করছে। তো যখন মানে এই রকম পর্যায়ে উনি পড়ে গেছে, যথেষ্ট পরিমাণে এইরকম একটা পর্যায়ে উনি পড়ে গেছে, তো সেই সময় ওনাকে বলা হলো যে একে আর মানে হসপিটালে ওনার আর নার্সিংহোমে আসতে হবে না, যে উনি নার্সিংহোমে আসলেই তো এরকম করে, তো নার্সিংহোমে ওনারা আসতে হবে না, উনি এখন থেকে মানে বাড়িতেই থাকুন। ছেলেতে বলে দিল যে ওনাকে বাড়িতেই রাখো, আর অন্য যে সমস্ত ডাক্তার ছিল তারা আর কি মানে দেখুক, আর উনি বাড়িতেই থাকুন, উনি রেস্টে থাকুন, উনি ডাক্তার দেখিয়ে ডাক্তারের ওষুধ খান। তো ভালো কথা, ডাক্তার দেখিয়ে ডাক্তারের ওষুধ খেয়ে উনি ঘুমাচ্ছে। একদিন রাত্রির বেলা যখন উনি এরকম ঘুমাচ্ছে, তো সেই সময় ওনার ওই মানে ঘরের সামনে থেকে, জাস্ট ঘরের সামনে থেকে, যে ওদের সব সময়ের একজন কাজের লোক যে থাকে বাড়িতে, সে শুনছে কি, মানে মানে একটা আশ্চর্য, উনি নিজেও ভয় পেয়ে গেছে। উনি শুনছে মানে বেশ কতগুলি সদ্যজাত বাচ্চা জন্মানোর পর যেরকম কাঁদে, ওই রকম কাঁদছে, ঘরটা থেকে অতগুলি ডেলিভারি হয়েছে, যেন মনে হচ্ছে যে ততগুলি বাচ্চা মানে কাঁদছে। তো তখন ওনা কি করেছে, ওই কাজের মহিলা কি করেছে, উনি না পুরো দাঁড়িয়ে পড়েছে। যখন দাঁড়িয়ে পড়েছে, তখন স্পষ্ট ওই কান্নাগুলি শুনে না একদম ওর প্রত্যেকটা রোম দাঁড়িয়ে গেছে শরীরের। ও এতটা ভয় পেয়েছে, ও ছুটতে চলে গেছে, যে আবার ঘরে চলে গেছে। ও বুঝে উঠতে পারছে না যে আশেপাশে নার্সিংহোম নেই, আর আশেপাশে কারোর এরকম বাচ্চা হয়েছে বলেও মনে পড়ে না, আর একসাথে এতগুলি বাচ্চা কি করে ওই ঘরটার ভেতর থেকে কাঁদতে পারে, আর কি করে ওই ঘরটার ভেতর থেকে মানে কান্নার আওয়াজটা আসতে পারে। তো তখন উনি কি করেছে, উনি তখন ওই ডাক্তারের মানে বউকে তখন গিয়ে ডেকেছে, হ্যাঁ, যে এরকম খুব দরজা পিটিয়েছে, যে এরকম ভাবি আপনি শিগগির আসুন, ওরকম ওই ঘর থেকে এইরকম আওয়াজ আসছে। তখন বলছে উনি না একদম ঘুমের চোখ, তো উনি না একদম ধরপড়িয়ে উঠে মানে পড়ে যেতে গেছে। সেই অবস্থায় ওকে হাতটা ওর ধরে নিয়ে, যেই মাসি কাজ করতো তার হাতটা এরকম ধরে নিয়ে
বলছে কি বলছিস রে? বলছে হ্যাঁ চলেন, আমি এইরকম ওই ঘরটার ভেতর থেকে কিন্তু সত্যি সত্যি অনেকগুলি বাচ্চার আমি কান্নার আওয়াজ পেয়েছি। তো তখন এই দরজাটা এরকম ভেজানো ছিল, যেহেতু উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন, তো সেই কারণে দরজাটা ভেজানো থাকতো। আস্তে করে যখন দরজাটা খুলেছে তখন দেখছে আবারও উনি দাঁত মুখ আটকে নিয়ে চোখটা ওই রকম কপালে তুলে, এবারেও উনি গলা থেকে ওই রকম ওই কিছু একটা ওনার গলায় ফাঁস পড়ে রয়েছে, উনি সেইটা খোলার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে। আর ওনার চোখ বড় বড় হয়ে গেছে, আর পা এইরকম একটার সাথে একটা পা ঘষটাচ্ছে, আর উনি পুরো বিছনাটার মধ্যে টয়লেট করে দিয়েছে। তো তখন আবার এইবারে সবাইকে ডাকা হলো, ডেকে ঠেকে তখন ওনাকে যখন আবার উনি যখন একটু ওই রকম সুস্থ, জল টল ছেটানোর পর দিল, একই কথা শুধু উনি বলে যাচ্ছে যে বাচ্চাদের যেই আমাকে এইরকম কট দিয়ে আটকে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তো সেই সময় তখন বলল কি যে এবার সিদ্ধান্ত হলো যে আয়া রাখা হবে, দিন রাত 24 ঘন্টার জন্যে ওনাকে আয়া রাখা হবে, যে উনি এইগুলি যখন চোখের সামনে এরকম হ্যালোসিনেশনগুলি দেখতে পাচ্ছে, তাহলে দরকার নেই, কিছু একটা ওনার যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। তো ওনাকে ওই লোক রাখা হলো যে কিনা দিনেও একজন থাকতো, রাতেও একজন থাকতো। তো বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সত্যি সত্যি ওই রকম উনি তো যে ডিউটি করছিলেন, উনি তো এরকম টেবিলটার মধ্যে হাত দিয়ে একটু মানে এরকম একটুখানি ঘুমাচ্ছিলেন। তো সেই সময় সত্যি সত্যি প্রচণ্ড পরিমাণে বাচ্চার এবারে যেন অট্ট হাসি, এবারে কিন্তু কোনো কান্না নয়, এবারে পুরো বাচ্চাগুলির অট্ট হাসিতে যেন মনে হচ্ছে সারা ঘর ফেটে যাচ্ছে। উনি আতঙ্কে যখন উনি এরকম তাকিয়েছে তখন কিচ্ছু দেখা যাচ্ছে না, বিশ্বাস করো, বলছে ঘরের মধ্যে কিচ্ছু নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে অট্টহাসি, সারা ঘরময় যেন মনে হচ্ছে কিছু দাপড়াদাপড়ি করছে। অট্টহাসিতে মানে বাচ্চাদের খিলখিলানি একটা হাসি, সেই হাসিটা কিনা এতটা ভয়ঙ্কর, এতটা বাঁকা হাসি যে বলছে যে আমারও মনে হচ্ছে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে, যে কিনা ডিউটিতে ছিল। তারপরে যখন তার চোখটা গেছে, এদিনও একদম পুরো জিভ বেরিয়ে গেছে, চোখ ওই রকমই কপালে উঠে গেছে, আর পুরো নিস্তেজ। উনি পুরো টয়লেট পটি বিছনার মধ্যে করে উনি পুরো একদম নিস্তেজ হয়ে গেছে। তখন সাথে সাথে উনি মানে এও কতক্ষণে বেরাবে ঘর থেকে, ওরা ছুটে ওই রাত্রির বেলা ছুটে গিয়ে দরজায় ওই ওনার ওয়াইফের এরকম দরজায় যখন কড়া নেড়েছে, উনি বেরিয়ে এসছেন। সাথে সাথে ওই রকম ওনাকে দেখে, ডাক্তারবাবুকে ওই রকম দেখে চারিদিকে ফোন করেছে, ডাক্তারকে ফোন করেছে, তারপরে আশেপাশে যত আত্মীয় স্বজন ছিল মোটামুটি প্রত্যেককে ফোন করে, বাড়িতে তো একেবারে লোক হয়ে গেছে। কিন্তু বাড়িতে ঢুকে ডাক্তার যখন এসেছে তখন ডাক্তার এরকম ওনাকে চেক ঠেক করে তখন ডাক্তার বলছে যে উনি আর নেই, উনি মারা গেছেন, অ্যাটাক করে মারা গেছেন। কিন্তু উনি যদি অ্যাটাক করে মারা যায় সেদিন কিন্তু এখন ওনার গলার আঙুলের ছাপ কিনা সেটা বোঝা যায়নি, কিন্তু অনেকেই নাকি বলে দেখেছে যে, আর দেখো এটা তো আর পোস্টমর্টম হওয়ার কোনো ব্যাপার নেই, বাড়ির ঘটনা, এটা করবেও না কেউ। হ্যাঁ, তো বাড়ির লোক কিন্তু কিছু কিছু লোক দেখতে পেয়েছিল যে গলার মধ্যে কিন্তু কিছু দিয়ে দড়ি ঠড়ি কিছু দিয়ে বাঁধলে কিন্তু দড়ির ওই রকম খাঁচগুলি নেই, প্লেন যেন মনে হচ্ছে যে হ্যাঁ গলার মধ্যে সত্যি সত্যি মনে হচ্ছে কিছু দিয়ে ফাঁস দিয়ে যেন মনে হচ্ছে ওনার দম বন্ধ করে দিয়েছে। মানে ওরা এই জিনিসটা যেহেতু এতদিন ধরে উনি বলছিল আমার গলায় ফাঁস দিচ্ছে, গলায় ফাঁস, সেটার জন্যেও হতে পারে যখন ওরা ওটা ফলো করেছিল, যখন উনি মারা যান বাড়ির লোক এই জিনিসটা
ফলো করেছিলেন। তো যাই হোক, তারপরে তো উনি মারাই গেছেন, ওনার সব কাজকর্ম হয়ে গেছে। তো এই ঘটনাটা উনি যেহেতু ভয় পেত, এই ব্যাপারটা চারিদিকে যখন চাউর হয়ে গেছে, তো সেই সময় লোকে বলেছে যে উনি যেই পাপগুলি করেছে, সেই পাপের শাস্তি যাদের ওপরে পাপগুলি করেছে, যাদেরকে হত্যা করেছে, যেই সমস্ত মায়ের কোল উনি খালি করেছে, তো সেই সমস্ত শিশুরা নাকি বলে ওনাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। তো এই ছিল আমার ঘটনা। বলো তোমাদের কেমন লাগলো শুনে? আমার তো খুব ভালো লেগেছে, কি খুব ভালো হয়েছে এটা মনে করে ভালো লেগেছে যে এই ধরনের অসাধু ব্যবসা বন্ধ হোক, এটা আমি চাই। আর সন্তান, যদি আমার সন্তান যেমন আমার মেয়ে এই টাইপের মেয়ে হয়, তো আমি মনে করি কোনো ছেলেরা কষ্ট পেও না, ছেলেদের থেকে মেয়ে ভালো যদি সে সুসন্তান হয়। তো এই ধরনের ব্যবসা বন্ধ হোক, আর যারা এরকম করবে তাদের উপরে ঠিক এইভাবেই টর্চার করা হোক। ছাতাই ব্যানার্জি লিখেছে, হে ভগবান কি প্যাথেটিক। আর তৃষা লিখছে, দারুণ লাগলো ঘটনাটা। আর সব কই? সব খাচ্ছে নাকি? তাতাই ব্যানার্জি লিখেছে, দারুণ দারুণ অপূর্ব দুর্দান্ত ঘটনা। তাতাই ব্যানার্জি বলছে একদম ঠিক বলেছেন। হ্যাঁ, একদমই তাই। মল্লিকা চক্রবর্তী বলছে একদম ঠিক কথা। মুনু বাসু বলছে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আমার সব থেকে খারাপ লাগে, আমরা এখনো আধুনিক যুগ, কিসের আধুনিক জানি না, তো আমরা এখনো যদি এই ধরনের কাজ করে যাই, তো তাহলে তো আমরা আধুনিকতা তো দূরের কথা, আমরা তো বর্বরতার সমান হয়ে গেলাম। ঠিক আছে, তো আমি লাস্ট গল্পটা বলি, যেহেতু তোমরা সবাই জানো যে আমার শরীরটা অতটা ভালো নেই। তো আমি লাস্ট একটা গল্প করে, মানে আমি যে আজকে ঠিক মানে পারছি না, মানে একটার সাথে একটা জুড়তে পারছি না, আমার এরকম একটা লাগছে শরীরের মধ্যে। তো যাই হোক, এটা আমাদেরই পাড়ার ঘটনা, মানে আমাদের পাড়া না, আমাদের পাশের পাড়ার একটা ঘটনা। পাশের পাড়ারও ঘটনা না, মানে পাশের পাড়ার একজনের সাথে হয়েছে। মানে পাশের পাড়ার একজনের সাথে হয়েছে। তো সে এই কথাটা যখন অনেককেই মোটামুটি বলেছে, তো তার থেকে একজন আমাকে এসে বলেছে, যার জন্যে দেখো ডিরেক্ট আমি কিন্তু তার মুখ থেকে পাইনি, যে যার সাথে কিনা ঘটেছে সে হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। সে খুব সুন্দর মানে মেকআপ করে, বিয়ের কনে সাজায়, তো প্রচুর তার হাতে কাজ আছে। এমনকি এই ঘটনাটা সে কিন্তু লাইভ করেছে যে তার সাথে এটা ঘটেছে। তো দেখো, আমি তার লাইভটা যদিও দেখিনি আর আমাকেও সে বলেনি, তো সেই কারণে কিন্তু আমি তার নামটা নেব না। এই কারণেই নেব না, দেখো আমাকে যে বলেছে ও তো আমাকে বলেনি। তো জানি না বাবা, এই নিয়ে আবার একটা কিছু কি হবে না হবে। তো যেহেতু তোমরা যদি ওর মানে ফলোয়ার হও, তোমরা জানতে পারবে ও কিন্তু এটা লাইভ করেছে, করে পুরো ডিটেলস ও বলেছে যে ওর সাথে কি হয়েছিল। ও কিন্তু ওই লাইভে কিন্তু যেই বাড়িতে ওর সাথে ঘটনা হয়েছে, জাস্ট সেই বাড়িটার নাম নেয়নি। তো যাই হোক, এটা গত মাসের, মানে এইটা জানুয়ারি মাসের ডিসেম্বরে ঘটেছিল। জানুয়ারি মাসেই এই ঘটনাটা ওর সাথে ঘটেছে। ও কি করেছে, ও একটা বিয়ে বাড়িতে কনে সাজাতে গেছে। হ্যাঁ, তো সেই বাড়িটাতে যখন ও কনে সাজাতে যায়, তো ওর সাথে একটা মেয়ে থাকে যে কিনা ওকে হেল্প করে। আমি কিন্তু তারও নাম নিলাম না, ও কিন্তু নাম নিয়ে লাইভ করেছিল। ও যখন লাইভে এসেছে, ওর তো একটা লাইভ হয় মেকআপের ইয়ে করে, তো সেই সময় কিন্তু ওর সেই যে হেল্প করে সেই মেয়েটার নামও নিয়েছে, ও তো নিজের নাম নিজে নিয়েছে। তো তোমরা শুনে থাকলে সেখানে শুনে নিও, আমি ওদের নাম নিলাম না। তো তখন কি করেছে ওই মেয়েটা, কি করেছে, যখন ও সাজাতে গেছে, কনেকে সাজাতে গেছে, তো সেই মানে ওরা তো দিব্যি সেই সময় ভালো, দুইজনই গেছে, ও প্রচুর প্রোগ্রাম পায় আর সত্যি খুব ভালোও সাজায়। আমি অনেককে দেখেছি যারা কিনা ফটো ছাড়ে যে ও সাজিয়েছে বলে, সত্যি খুব ভালো সাজায়। এখানে আমি ওর নামে কিছু বলতে পারছি না, ও সত্যি খুব ভালো সাজায়। তো যাই হোক, এখন ওরা যখন দুইজন মিলে সাজাতে গেছে, তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। হ্যাঁ, তো সেই বিয়ের সিজনের কথা আমি বলছি।
তো ও যখন সাজাতে গেছে, তো যাওয়ার পর ওরা যখন ওই বক্সগুলি, ওদের যেই সাজানোর মেকআপ বক্সগুলি সব পরপর খুলেছে, খুলে এইবারে যখন ও বসে রয়েছে যে কোণে আসবে ও সাজাবে, তো ঠিক সেই সময়টা বলছে কি আমার যেন প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এটা যেন একটা এক্সট্রা ঠান্ডা, মানে শীতের দিনের ঠান্ডা না। ও বলছে ঘরের সব কিছু বন্ধ করা, তথাপি যেন ঘরটা যেন মনে হচ্ছে কি মানে ফ্রিজ খুললে যেই ঠান্ডাটা আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পাই, ঠিক ততটা ঠান্ডা ওর মনে হচ্ছে যে ওর লাগছে। হ্যাঁ, আর ঠান্ডা লাগছে তার সাথে সাথে না ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছে। এইবার এই জিনিসটা কিন্তু যে ওই মেয়েটা ওর সাথে এসেছে, ওর হেল্পার, তারও কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ করছে। হ্যাঁ, হঠাৎ করে কিন্তু ওরা এখান থেকে গেল ভালো, সব কিছু ভালো। যখনই ওই রুমটার মধ্যে ওরা সাজানোর জন্যে বলছে, দেখো এই নয় যে ছোট্ট একটা রুম, বিশ্বাস করবে না, ওর লাইফটা শুনলে ও বলছে একসাথে 9টা-10টা কোণে এই ঘরটার মধ্যে সাজানো যায়, ঠিক ততটা মানে স্পেস ওখানটায় রয়েছে, যে একদম গুমটো না যে আমার গুম হয়ে আছি সেই জন্য আমার এতটা কষ্ট হচ্ছে, সেটা কিন্তু নয়। তো যাই হোক আমি বসে রয়েছি যে এই ঢুকবে, কোণে ঢুকবে। তো তারপর যাই হোক কোণে ঢুকলো, ঢোকার পরে এইবারও বলছে আমার অসম্ভব ঘাড়ের মধ্যে, মানে মনে হচ্ছে কি যে ধরো আমার ঘাড়ে যদি কেউ চড়ে, ঠিক ততটা ওর ঘাড়টাকে যেন মনে হচ্ছে কেউ এই শিরদাঁড়া থেকে পুরো কোমর অবধি, বলছে আমার এই শিরদাঁড়া থেকে একদম কোমর অবধি কেউ যেন আমাকে ঠেসে চেপে রেখেছে, যে আমি না মাথাটা অবধি এরকম তুলতে পারছি না, আমার এই রকম মনে হচ্ছে। তার সাথে আমার অসম্ভব মাথা যন্ত্রণা করছে, আর মনে হচ্ছে কি আমার কি মানে ও ভাবছে যে আমার এরকম কেন লাগছে, তাহলে ওর একটু হাই প্রেশার আছে, তো ও ভাবছে কি যে আমার কি প্রেশারটা বেড়ে গেল, মানে ওটা এটা মনে মনে ভাবছে। একই জিনিস কিন্তু ওই মেয়েটার সাথেও হচ্ছে, যে কিনা ওকে হেল্প করছে। এখন যখন সাজাতে বসেছে, ঠিক সেই সময় ওই মেয়েটাকে ও যখন যেই জিনিসটা চাইছে, ধরো তুলি দে বা এটা দে ওটা দে ক্রিম পাট দে, মানে এক একটা করে জিনিস তো ও চাইছে, তো সেই সময় না ও যে জিনিসটা চাইছে, ওই মেয়েটা মানে যে মেকআপ আর্টিস্ট যেই জিনিসটা চাইছে, হেল্পার মেয়েটা কি করছে উল্টো জিনিস ওকে দিচ্ছে। বলছে যে আমি যখন ওকে মানে যা চাইছি, ওর এতটা ঘেটে ও হয়ে গেছে, এতটাও অসুস্থ বোধ করছে, এতটা ওর মানে মানে অসুস্থ ভাব লাগছে, যে ও ঠিক মতন তাকিয়ে মানে মাথা ঘুরলে মানুষের যেরকম যে ঠিকঠাক জিনিস দেখা যায় না, বোঝা যায় না, তো ততটা রকমের শরীর খারাপ হচ্ছে, যে ও যেটা চাইছে সেটা দিতে পারছে না, ও তার থেকে অন্য জিনিস দিচ্ছে। তো এবার না এ ভাবছে কি যে ও এরকম কেন করছে, আমি ওর কাছে তুলি চাইছি, আমি ওর কাছে মেকআপের জিনিস চাইছি, আমি ওর কাছে আইলাইনার চাইছি, ও তখন মানে দুবার আরেকটা জিনিস আমাকে যখন দিচ্ছে, তো সেই সময় যখন আমি বলছি যে আরে আমি আইলাইনার চাইছি, ও তখন আচ্ছা আচ্ছা বলে ও তখন ওটা রেখে এটা দিচ্ছে। এখন কি হয়েছে, কেউ কিন্তু কারোর কাছে প্রকাশ করছে না যে আমার শরীরটা খারাপ করছে, এও প্রকাশ করছে না, ওই মেয়েটাও প্রকাশ করছে না যে আমার শরীরটা খারাপ করছে। তো যাই হোক মোটামুটি যখন কোণে সাজাচ্ছে, এইবারে সেই সময় বলছে পরপর 3বার লাইট গেল, বলছে 3বার লাইট গেল, 3বার আবার লাইট আসলো। তো ও বলছে যে যেই সময়টা লাইটটা চলে যাচ্ছে, তো সেই সময় আমি মনে মনে ভাবছি কি যে আর আমি এই ঘাড় যন্ত্রণা, এই পিঠ যন্ত্রণা আমি আর নিতে পারছি না, তো আমি তাহলে একটু, এখন তো লোডশেডিং হয়ে গেছে, আমি তাহলে একটু গিয়ে বাইরে দাঁড়াই। হ্যাঁ,
তো বলছে যে বিশ্বাস করবে না, যেই সময়টা আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি সেই সময়টা আমার মনে হচ্ছে কি যে ওই রকম যে শ্বাসকষ্ট, ওই রকম যে আমার মনে হচ্ছে যেন শ্বাসের কষ্টটা হচ্ছে, ঠিক বাইরে যখন গেছি আমার শ্বাসকষ্টটাও কিছুটা কম লাগছে, আর ওই যে একটা অস্বস্তি করছে যে কেমন একটা লাগছে সেটাও মোটামুটি আমার একটু কম লাগছে যখন আমি বাইরে আসছি। তো তারপরে আবার লাইট এসছে, তখন আমি আবার ঢুকেছি ভেতরে, আবার ঢুকেছি। তো এইবারে ভেতরে ঢোকার পরে আমার যেন মনে হচ্ছে আবারও আমাকে কিছুতে ওই রকম চেপে ধরেছে। আমি মাথা একটা দেখো, মেকআপ ম্যানের যদি মস্তিষ্ক ঠিক না করে মেকআপ করতে পারে তাহলে তার পক্ষে কতটা ভয়ানক, যে তার তো একটা চিন্তা আছে যে আমাকে এটা শেষ করে আমাকে আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, তো সে এর মধ্যে আবার ওদের সেই ওই যারা লাইটের ইসে করে, তাই যে ফটোশ্যুটের লোকজন এসে গেছে, তো তারাও আবার এক্সট্রা ফটোশ্যুট করছে, সেই জায়গাগুলি ওদেরকে ছেড়ে দিতে হচ্ছে। তো বলছে যারা ফটোশ্যুটে এসেছে তো তারা মানে ওর কিন্তু এদিকে হাফ মেকআপ করেও বসে রয়েছে, ফটোশ্যুটের লোকেরাও কিছুটা কিছুটা শট নিচ্ছে। তো সেই সময় বলছে ওরা ওরা বলা বলি করছে যে এই ছাতা মতন নিয়ে আসে না একটা, ওইটার যে লাইটটা ওটা না চিচির 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 করছে, করে দাপ করে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো চিচির চিচির করে দাপ করে বন্ধ হয়ে গেল। তখন বলছে এটা কি হলো, মানে ওরাও না বলছে যা, মানে একটা দেখো দামি জিনিস তো, যা এটা কি হলো, মানে ওরা ফটোশ্যুট করার আগেই ওই রকম হয়ে গেল। তো যাই হোক, ওরা তখন কি করবে, ওরা আর একটা লাইট ওদের এক্সট্রা ছিল, তো ওরা সেটা নিয়ে এসে ওরা কিছুটা শ্যুট করে বলছে যে তখন এবার এই বলছে মেকআপ ম্যান বলছে যে মেকআপ আর্টিস্ট বলছে যে এবার আমাদের একটু ছেড়ে দাও, কিন্তু দেখো আমরাও তো আবার অনেকটা দূর যেতে হবে। বলে আচ্ছা ঠিক আছে এবার আপনারা করে নিন, আমরা আবার পরে আসছি বলে ওরা যখন চলে গেছে। তো এ তো অসম্ভব, মানে শরীরটা এতটা খারাপ লাগছে, ও করতে পারছে না। তো সেই সময় আবার কি হয়েছে, চুলটা যে বেঁধেছে, চুলটা বাঁধার যে স্টাইলটা সেইটা তখন ওই মেয়েকে বলছে, কনেকে বলছে যে তুমি, কনে বলছে যে আমাকে একটু কি তুমি কেমন করে চুলটা বেঁধেছো আমাকে একটু দেখাবে। তো তখন বলছে কি যে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। তো মেকআপ আর্টিস্ট দুবার তিনবার করে ওর পেছনের ফটো নেওয়ার চেষ্টা করেছে দেখাবে বলে। ও যখন ফটোটা তুলছে, ক্লিক করছে, করে যখন মেয়েটাকে দেখাচ্ছে, কনেকে দেখাচ্ছে, তখন দেখছে পুরো কালো, কোনো ফটো ওই চুলের বা খোপার কোনো ফটো আসেনি। যখন দুবার তিনবার পরবার এরকম হয়েছে, তো সেই সময় তখন কনে নিজেই বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমার মোবাইলটা নিয়ে দেখো, হয়তো তোমার মোবাইলে কোনো গন্ডগোল হচ্ছে। তো সত্যি কথা বলতে কিছুক্ষণ আগেও ওর মোবাইলে কোনো গন্ডগোল ছিল না। তো সেই সময় যখন কনের ফটো মানে মোবাইলটা নিয়ে ফটোটা তুলেছে, তো দিব্যি তখন ফটোটা এসছে, তখন কনে দেখে বলছে না ঠিক আছে খুব ভালো হয়েছে। তো এরা তখন কি করছে, এতটা যখন কষ্ট হচ্ছে আর এরা থাকতে পারছে না, এর মধ্যে কি হয়েছে, ও এর মধ্যে যে হেল্পিং যে মেয়েটা ছিল ও বলছে কি আমি টয়লেট পেয়েছে, আমি না টয়লেট যাব। হ্যাঁ, তো টয়লেট যাব যখন বলেছে, আর এই মেকআপ আর্টিস্ট ও বলছে যে আমি কোথাও টয়লেটে যাই না, এমনি যাই না, ভয়ের জন্য না, আমার ঠিক কোথাও গিয়ে টয়লেট যেতে ভালো লাগে না, তো আমি যাই না। এখন আমি যখন ওর সাথে গিয়ে দাঁড়িয়েছি, তো সেই সময় ও বলছে যে আমার মানে এতটা, ও তখন পিরিয়ড হয়েছিল, তো সেই কারণে না ওর ওই জন্য বারবার টয়লেট যেতে হচ্ছে। তো তখন ও বলছে যে আমাকে একটু দাঁড়াও না, আমি এরকম টয়লেট যাব। তখন ও যখন দাঁড়িয়েছে, তো তখন বলছে ওর অসম্ভব, মানে এতক্ষণ ছিল না, ও যখন টয়লেট গেছে, তো ওই টয়লেটে না ওর প্রচণ্ড পেটে ব্যথা করছে, এতটা পেটে ব্যথা করছে হঠাৎ, মানে ওর এরকম পেটে ব্যথা হয় না,
পিরিয়ড হলেও ওর এতটা পেটে ব্যথা হয় না। হঠাৎ মনে হচ্ছে কি কেউ যেন দুম করে ওর পেটের মধ্যে মারছে, ঠিক ততটা পরিমাণে ওর প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে যে ও আর থাকতে পারছেই না, এরকম অবস্থা। তো যাই হোক, ও ওইখান থেকে যাই হোক করে টয়লেট করে ও যখন ফিরেছে, আবার দুজন যখন এসেছে, তখন বলছে যে এইবার ওরা বলছে যে আমার প্রচণ্ড শরীর খারাপ করছে, আমার ঘাড়টা কেউ এরকম চেপে রেখে দিয়েছে, আমি ঘাড় তো তুলতেই পারছি না, আমার এতটা পরিমাণে কেউ ঘাড় চেপে রেখে দিয়েছে। ওই মেকআপ আর্টিস্টটা এই কথাটা বলছে। হ্যাঁ, তখন বলছে কি যে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের তো আবার ফিরতেও হবে। তখন বলছে যে আমরা খুব তাড়াতাড়ি যতটা সম্ভব, একদম দেখো আমারও তো একটা মানে এইটার ব্যাপার আছে যে কে খারাপ হয়ে গেলে আমারও তো মানে একটা বদনামের ব্যাপার আছে। তো যাই হোক, কোনো রকমে সেই দিন ওরা সাজিয়ে ওকে দিয়ে বলল যে দেখো সব ঠিক আছে কিনা, বলছে হ্যাঁ সব ঠিক আছে। এইবারে ওরা কিছু আর তুলতে পারছে না, গোছাতে পারছে না, দুটো মানুষ রীতিমতন টলছে। মানে বলছে যে এই কথাটা আমি কাউকে বোঝাতে পারবো না, আমাদের যে সাথে কি হচ্ছে, যখন আমরা আগে পিছু আমাদের কিচ্ছু হয়নি, ঠিক ওই বাড়িটাতে আমাদের যখন ঢুকেছি ওই ঘরটাতে, বলছে আমরা রীতিমতন টলছি, এমন টলছি যে কি করে ওখান থেকে আমরা বেরিয়ে আসবো, কতক্ষণে বেরিয়ে আসবো, এই রকম একটা আমাদের ব্যাপার লাগছে। তো সেই সময় বলছে আমি তখন কি করলাম, হঠাৎ করে আমার মনে হলো যে কিন্তু ওরা বলছে যে আমরা কিন্তু কিচ্ছু দেখছি না, কিচ্ছু ভূত বলো বা কিছু বলো কিচ্ছু দেখছি না, কিন্তু কেউ যেন একদম আমাদেরকে মাটির সাথে ঠাসিয়ে ধরছে, একদম আমার ঘাড় ধরে আমার একদম এই শিরদাঁড়া থেকে শুরু করে মনে হচ্ছে আমাকে এক্ষুনি ঠুসে দেবে মাটির সাথে, ঠিক আমার ওরকম লাগছে। এছাড়া আর যে কিছু হচ্ছে তা না, শ্বাসকষ্ট হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে তার সাথে ঠান্ডা লাগছে। তো যাই হোক, বললো যে আমি যাই হোক করে ওইখান থেকে যখন আমরা দুইজন মানে তখন বললাম কি দেখ এক কাজ কর, মানে মোবাইলের মধ্যে বলছে যে আমাদের ওই ইসে রয়েছে, আরে হনুমান চাল্লিশা রয়েছে, বলছে এইখান থেকে বেরানোর যতক্ষণ আমরা এইগুলি গোছাবো, তো সেই সময়টুকু ওকে বলছে যে তুই মেকআপ আর্টিস্ট বলছে তুই হনুমান চাল্লিশাটা চালিয়ে দে, হনুমান চাল্লিশাটা চালিয়ে দে, তুই সেই সময়টুকুর জন্য কর, দেখ আমরা এখান থেকে অন্তত বেরিয়ে যাই। হ্যাঁ, তো এই কথা বলে ওরা ওই হনুমান চাল্লিশা চালিয়ে, ওরা তখন দেখো একটা অনেক থাকে ওদের, প্রচুর মেকআপের থাকে, যে একটা ব্রাইডাল সাজালে যে কতটা পরিমাণের লাগে জিনিস, তো যারা আর্টিস্ট তারা ভালো মতন জানবে। তো অতটা জিনিস ওরা যখন গোছাচ্ছে, ঠিক ওইটা চালিয়ে বলছে কি নিচ্ছি কি নিচ্ছি না আমরা কিচ্ছু বুঝতে পারছি না, জাস্ট কতক্ষণে ওই ঘরটা থেকে আমরা বেরিয়ে যাব। তো বলছে আমরা যখন ওই ঘরটা থেকে বেরিয়ে যাচ্ছি, তো সেই সময় আবার যারা ফটোশুটে ছিল তারা আবার তাদের লাইটটা ওই রকম ঝিঝি করতে করতে তাদের লাইটটা আবার কেটে গেছে। এবার যখন কেটে গেছে, বলছে আমরা যখন বেরিয়ে যাচ্ছি ঠিক সেই সময় যখন এই জিনিসটা শুনছি, তো তখন আর আমাদের মনে হচ্ছে যে আমরা গেটটা কি করে পার হব, না হলে আমরা মনে হয় এখানে মুখ থুবড়িয়ে পড়ে যাব, মানে এইরকম ওদের শরীরের মধ্যে অসুস্থতা হচ্ছে। তো যাই হোক, ওরা তখন কোনো রকমে বেরিয়ে এসেছে, ওদের গাড়ি ঠিক করা ছিল, সেই গাড়ি করে ওদের আর হুঁশ নেই যে ওরা কোথায় থেকে কোথায় যাচ্ছে, এইরকম একটা ওদের ভেতরে তখন চলছে যে কতক্ষণ। এইবারে বাড়িতে যাই হোক করে বাড়িতে যখন পৌঁছিয়েছে, পৌঁছানোর পর ধুম জ্বর হচ্ছে ওই মেকআপ আর্টিস্ট যে কিনা, তার প্রচণ্ড পরিমাণে জ্বর, আর গায়ে কিন্তু ওই মানে কোনো একটা অসুর যেন ওকে চেপে ধরছে, সেই ভাবটা কিন্তু ওর তখনও রয়েছে, মাথা যন্ত্রণা করছে, শ্বাসের কষ্ট হচ্ছে, কিন্তু তথাপি যেন ও বলছে আমি বেটার ফিল করছি, যেটা কিনা আমি ওদের ওই বিয়ে বাড়িতে আমি যেটা ফিল করছিলাম তার থেকে বেটার, মানে এগুলি আমার থাকাকালীনও আমি বেটার ফিল করছি,
পরের দিন নাকি বলে বলছে যে আমি জ্বরের ওষুধ খেয়েছি, আমার জ্বর কমছে না। মানে ও বলছে যে সব থেকে মানে যেই ওষুধটা ও নামটা বলেছিল যে আমি খেয়েছি, আমার কিন্তু জ্বর একটুও নামেনি। মানুষের তো হয় যে জ্বরের ওষুধ খেলে ঘেমে গেলাম আবার জ্বর আসে, কিন্তু সত্যি কথা বলতে আমার একই রকমের জ্বর রয়ে গেল। তার সাথে ওই পিঠের যেন মনে হচ্ছে কেউ চেপে আছে, যেন চেপেই রয়েছে। ঠিক সেই মানে ওই রাতটা তো কাটলো। সকালবেলা যেই মেয়েটা ওকে হেল্প করে সে হঠাৎ করে ফোন করেছে যে দি তোমাকে কি বলবো, যদি আমার সাথে একটা ঘটনা হয়েছে। বলছে কি কি হয়েছে রে? বলছে আমার এতটা পরিমাণে, যেই রকম ওখানে পেটে ব্যথা করছিল ততটা পরিমাণে আমার যখন পেটে ব্যথা করছে, আমি ছুট্টে যখন বাথরুমে গিয়ে বসেছি, বিশ্বাস করো আমার যেই ব্লিডিংটা হচ্ছে সেইটা মনে হচ্ছে কালো কুচকুচে আলকাতরা। মানে বিশ্বাস করবে না, মানে আমি এতটা পরিমাণে ভয় পেয়ে গেছি দি, তোমাকে আমি বলতে পারছি না। যেই ব্লিডিংটা কিনা রেড হয়, আর আমার ব্লিডিং প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে, আর আমার ব্লিডিং কিনা একদম পুরো কালো কুচকুচে, মনে হচ্ছে আলকাতরা বেরাচ্ছে আমার শরীর থেকে, যেন মনে হচ্ছে আলকাতরা বেরাচ্ছে। তো বলছে আমার তো মানে অবস্থা খুব খারাপ, আমার মানে এখন আমি কি করব আমি বুঝতে পারছি না, যে এই রকম কোনোদিন আমার হয়নি। হ্যাঁ, তখন বলছে কি যে হ্যাঁ জানিস আমারও না এরকম শরীরের মধ্যে কষ্ট হচ্ছে। আর হ্যাঁ, সেদিন রাত্রেবেলা আবার ওই মেকআপ আর্টিস্টের কি হয়েছিল, তো নাক থেকেও এরকম থাকা থাকা রক্ত পড়ছে। বলছে যে নাক দিয়ে, মুখ দিয়ে না, নাক দিয়ে বলছে কি রক্ত জমে গেলে যেরকম হয় ওই রকম থকথকা টাইপের রক্ত ওরও নাক থেকে বেরিয়েছে। হ্যাঁ, ওরকম কালো কালো রক্ত বেরিয়েছে। তখন এবার পরদিন সকালবেলা জ্বর যখন সেই রাতের থেকে কমেনি, পরের দিন যখন কমেনি, বিকালবেলা তখন ও কি করেছে, ওর মানে হাজবেন্ডকে নিয়ে, তখন ওরা বুঝে গেছে কি হয়েছে, ঘটনা সবই বুঝতে পেরেছে। তখন ওই হাজবেন্ডকে নিয়ে মাজারে গেছে। যখন মাজারে গেছে তখন মাজারে ওকে দেখে বলেছে যে তোমাকে তো মানে এত বিভৎসভাবে তোমাকে ধরেছে যে তোমার প্রাণ চলে যেত, যে কোনো মুহূর্তে তোমার প্রাণ চলে যেত, তোমাকে এত বিভৎসভাবে ধরেছে। তখন বলছে তাহলে আমি কি করব? তখন সব বললো, বলে হ্যাঁ ওখানেই তোমাদেরকে ধরেছে, ওখানেই এমন কিছু ছিল, এমন কিছু প্রেতাত্মা ছিল যারা কিনা তোমাদের ওপরে, এমনকি ওখানেও হয়তো কাউকে না কাউকে কি করেছে জানি না, তবে তোমাদের ওপরে বেশ ভালো মতন অ্যাটাক করেছে। তখন ওর মেয়েটার কথা বলল। তখন বলছে ঠিক আছে, আমি তোমাকে যেই জল পড়া দিচ্ছি এই মাজারে, ও তো আর এখন আসতে পারবে না, যেহেতু ওর পিরিয়ড হয়েছে, ওদের নাকি বলে ঢুকতে নেই। তো দেখো যেরকম আমাদেরও মন্দিরে ঢুকতে নেই, ওরকমও হতে পারে। তো আমি তোমাকে যেই জলপড়া দিচ্ছি, এই জলপড়াটা তুমি প্রত্যেক দিন আসবে, জলপড়াটা নিয়ে যাও, খাবে, আর প্রত্যেক দিন আসবে, আমি তোমাকে ঝাড়িয়ে দেবো। আর এই জলপড়াটা ওকেও দিও, ও খেলে ওরও মোটামুটি রিলিফ পাবে। তারপরে যখন ও পুরোপুরি কিওর হয়ে যাবে তখন যেন ও এখানে আসে, তখন আমি ওকেও ঝাড়িয়ে দেবো, দিয়ে ওকেও তাবিজ দেবো। তারপরে একে তাবিজ দিয়েছে। আর ওকে তো পরে যাবে, যেই টাইমে ও লাইভটা করেছে তো সেই টাইমে কিন্তু ও তখন যায়নি মাজারে, ওর যে হেল্পিং হ্যান্ড সে তখন অবধি যায়নি, শুধু এই মেকআপ আর্টিস্টটাই মাজারে গিয়েছিল, যে যাকে কিনা ঝাড়িয়ে দিয়েছে, তাবিজ দিয়েছে, প্লাস ওর জন্যে জলপড়া দিয়েছে, ওকে বলেছিল এসে ঝাড়াতে। তো যাই হোক, ওই ঝাড়ানোর পর ও একটু সুস্থ যখন বোধ হয়েছে তখন ওর লাইভটা করেছে। তো তখন ও বলছে পরে নাকি বলে জানতে পেরেছে ওই বিয়ে বাড়িটা বলছে এসি রুম, বিশাল বড় বড় রুম, এত সুন্দর গেট আপ ভাবা যায় না। সেইটার নাকি বলে এখনকার দিনে দাঁড়িয়ে মাত্র 20,000, 15 থেকে বলছে মাত্র 20,000 টাকা ওই বিয়ে বাড়িটা ভাড়া, যেটা কিনা একদম ভাবাই যায় না, মানে কল্পনার অতীত। কি করে এত কম ভাড়া হতে পারে? তাহলে নিশ্চয়ই এইরকম কোনো ব্যাপার আছে যেটা কিনা আমরা অনুভব করেছি বা আমাদেরকে হাবি হয়েছিল।
তো সেই রকম হয়তো ওরকমই কোনো ব্যাপার আছে, তবেই এত সস্তায় ওরা বাড়িটা ভাড়া দিয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার লাস্ট ঘটনা। তো পরে আর আমার জানা হয়নি, তো যেহেতু তাদের সাথে আমার আর দেখা হয়নি, তো জানা হয়নি। তো এই ছিল আমার ঘটনা। বলো তোমাদের কেমন লাগলো? আমার তো যখন বলছিল আমার খুব ভয় লাগছিল। তো হয়তো আমি ওর মতন বলতে পারলাম না, যেহেতু আমার শরীরটাও অতটা ভালো নেই। তো হয়তো সেরকম ওর মতন বলতে পারো। তোমরা যদি কখনো লাইভটা ওই মেকআপ আর্টিস্টের শোনো, হয়তো তোমাদের আরো বেটার লাগতে পারে। তো বলো তোমাদের কেমন লাগলো, একটু ভালো করে আমাকে জানাও। ইতালি গুপ্ত লিখছে খুব ভালো, ভয়ঙ্কর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইতালি। আর সব কোথায়? সব ঘুমিয়ে পড়েছে। মনু বাসু লিখছে খুব সুন্দর, ভালো লাগলো কিন্তু ভয়ঙ্কর ঘটনা। ইটস তৃষা লিখছে খুব ভালো লাগলো ঘটনাটা। থ্যাংক ইউ। বিজয়া দে রয় লিখছে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। দুর্গা মুখার্জি লিখছে খুব খুব ভালো লাগলো, ভয়ঙ্কর। থ্যাংক ইউ। রঞ্জিতা পল লিখছে খুব ভয়ের ঘটনা, ভালো লাগলো। মৌমিতা সেন লিখছে শেষ হলেই সরি শেষ হলেই আমি দেখা স্টার্ট করব, ওয়েটিং। পূর্ণা চ্যাটার্জি ভট্টাচার্য এখন ওয়াচিং, এখন তো লাইভ শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে আগেই বলেছি, যেহেতু আমার একটু শরীরটা খারাপ খারাপ করছে, তো আমি সত্যি মানে কিছুর সাথে কিছু যুক্ত করতে পারছি না। গল্পও হয়তো জানি না কতটা কি তোমাদের ভালো লাগছে, আমার নিজেরই মানে খুব অসুবিধা হচ্ছে। তো তো যাই হোক, আজকে যদি খারাপ হয় একটু প্লিজ ক্ষমা করে দিও। হ্যাঁ, থ্যাংক ইউ আমার গল্প শুনবার জন্য, আমাকে এত 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 ভালোবাসার জন্যে। তোমরা খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ। টাটা, গুড নাইট। আবার আসবো তোমাদের ভালোবাসা পেয়ে। ব্রততী দাস লিখছে দাশগুপ্ত লিখছে লাভ ইউ টু। তুমিও বলে লাভ ইউ টু অল। আর প্রত্যেকে আমার বাচ্চা, প্রত্যেকে আমার প্রিয়, প্রত্যেকে আমার ভাই বোন, প্রত্যেকে আমাকে এত এত এতটাই ভালোবেসো। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। আবার আসবো। আর আছে? ও আচ্ছা। মৌমিতা সেন লিখছে গেট ওয়েল সুন। রঞ্জিতা পল লিখছে সরি গো, একটু ডিস্টার্ব হয়ে গেল। নেটওয়ার্কের ইস্যুর জন্য ব্যাপারটা এরকম হয়ে গেল। আচ্ছা, আমি আর কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আচ্ছা, কমেন্ট দেখতে পাচ্ছি। তাতাই ব্যানার্জি লিখছে আপনার ঘটনা দুর্দান্ত, ভয়ানক ঘটনা, স্পেল বাউন্ড, জাস্ট অপূর্ব। থ্যাংক ইউ ব্রততী তাতাই। দাশগুপ্ত লিখছে এখন শুনবো, দাঁড়া। হ্যাঁ, শোনো শোনো, এখন শোনো। শোনো। মৌমিতা সেন লিখছে খারাপ লাগে না কোনোদিন, ব্যাস। থ্যাংক ইউ, তোমাদের এই ভালোবাসার জন্যই তো আমি তোমাদের টানে আসি। তো তোমরা যখন এত এত বেশি ভালোবাসা দাও না, তো আমারও না তখন দায়িত্বটা বেড়ে যায়। তো কোনো একটা কিছু যদি আমার মনে হয় খামতি হচ্ছে, কমই হচ্ছে, তো তখন আমার খুব খারাপ লাগে গো। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট। আই লাভ ইউ টু।